সুপ্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ দুই আলোচক, দুজনই রাজনৈতিক অঙ্গনের মানুষ। আমার সাথে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সভাপতি জনাব মুজাহিদুল ইসলাম সেলিম এবং আছেন জনাব শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি। আপনাদের দুজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা বার্তা কক্ষের আপডেট জানবো। যুক্ত আছেন বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিন। আপনার কাছ থেকে জানবো আজকের দিনের উল্লেখযোগ্য কি সংবাদ রয়েছে আপনার হাতে। ধন্যবাদ সবুজ। শুরুতেই থাকছে নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের শপথের খবর। শপথ নিয়েছেন নবনিযুক্ত সিইসি নাসির উদ্দিন ও নির্বাচন কমিশনের বাকি 4 কমিশনার। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদেরকে শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। শপথ নিয়েই ভোটের প্রতি মানুষের আস্থা ফেরাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার করেছেন নতুন সিইসি। অন্তর্বর্তী সরকারকে সংস্কার ইস্যুতে সময়ক্ষেপণ না করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। তিনি বলেন, নির্বাচন কমিশন গঠন সবচেয়ে বড় সংস্কার। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহবুব চৌধুরী জানিয়েছেন, নতুন ইসির কাছে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আশা করে বিএনপি। অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর কয়েকটি সড়ক অবরোধ করে আবারও বিক্ষোভ করেছেন চালকরা। পরে দাবি মানার আশ্বাসে তারা কর্মসূচি স্থগিত করে। এদিকে ব্যাটারি চালিত রিকশা ইস্যুতে উচ্চ আদালতে আপিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আদালত যে সিদ্ধান্ত দিবে তাই বাস্তবায়ন করা হবে। প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের পক্ষ থেকে এক ব্রিফিংয়ে এমন তথ্য জানানো হয়েছে। ভুল চিকিৎসায় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে বিক্ষোভের জের ধরে পুরান ঢাকার ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় শিক্ষার্থীরা। পাল্টা ভাঙচুর হয়েছে সোহরাওয়ার্দী কলেজেও। এদিকে তেজগাঁওয়ে টেক্সটাইল ইনস্টিটিউট ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রাতে এক শিক্ষার্থীর হলে প্রবেশ কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে এই সংঘর্ষের সূত্রপাত বলে জানা গেছে। বান্দরবনের রুমার গহীন জঙ্গলে কুকিচিন ন্যাশনাল আর্মি KN এর গোপন আস্তানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। বন্দুক যুদ্ধে এই সংগঠনটির 3 সন্ত্রাসী নিহত হবার তথ্য রয়েছে। ডেঙ্গুতে গত 24 ঘন্টায় 11 জনের মৃত্যু হয়েছে। এবছর একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা এটি। এই ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন 1079 জন। সবুজ, এই ছিল দিনের সংবাদের উল্লেখযোগ্য ঘটনাগুলো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিনের সঙ্গে। আমরা বেশ কিছু বিষয় শুনলাম। আলোচনা শুরু করতে চাই নির্বাচন কমিশনের শপথ দিয়ে। আলোচনা শুরুতে আলাপ করব মুজাহিদুল ইসলাম সেলিমের সঙ্গে। আজকে নবগঠিত নির্বাচন কমিশন শপথ নিয়েছে এবং প্রথম দিনই তারা বিকেলে ইসি কার্যালয়ে গিয়েছেন এবং সেখানে সিইসি বলেছেন, একতরফা নির্বাচন নয়, সুষ্ঠু, অবাধ এবং সবার কাছে বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তার যে এই অঙ্গীকার, সেটা আসলে ভোটারদের মধ্যে কতটা আস্থা ফেরাতে সক্ষম হবে? ধন্যবাদ। এটা একটা ইতিবাচক পদক্ষেপ বলে আমি মনে করি যে ইলেকশন কমিশন শপথ গ্রহণ করলো এবং তারা শপথের পরপরই দায়িত্ব গ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। চিফ ইলেকশন কমিশনের যে বক্তব্যগুলো দিয়েছে, এই বক্তব্য নতুন না। এর আগে যতগুলো প্রহসনের নির্বাচনের সময় যে ইলেকশন কমিশনগুলো ছিল, তারা কিন্তু প্রথম বক্তৃতাটা এরকমই দিত। সুতরাং আমি এইটার উপরে অন্ধবিশ্বাস রেখে চলতে পারছি না, খুবই দুঃখিত। আমাকে দেখতে হবে যে তারা কি পদক্ষেপ নেয় বাস্তবে। এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন, প্রথম কথা হলো যে সকলের অংশগ্রহণের নির্বাচন, সেটি ইলেকশন কমিশন কিভাবে এটা এনশিওর করবে, আমি এটা বুঝতে পারলাম না। কোনো একটা রাজনৈতিক দল যদি বলে যে আমরা ইলেকশন বয়কট করলাম, তো সকলের অংশগ্রহণ কিভাবে করবে? কিংবা জনগণের পক্ষ থেকে যদি এমন পরিবেশ তৈরি হয়ে থাকে যে কোনো দলের মাঠে নামাই সম্ভবপর হচ্ছে না, তখন সে এনশিওর করবে কিভাবে? পাবলিককে পিঠায় তার জন্য জায়গা করে দিবে? এটা তো না। এইখানে একটা প্রশ্ন উঠে যে আওয়ামী লীগের পার্টিসিপেশন করতে দেওয়া উচিত কি উচিত না, আর নাকি তাদের বিচার করতে হবে এবং বিচার শেষ করে তারপরে এটা করতে হবে। আমার নিজের ধারণা, সবাইকে আমি ভাবার জন্য বলবো, আমার মতটাই মেনে নিতে হবে তা না। বিচারের কাজ বিচারের মতো চলবে, সেটা একটা স্বতন্ত্র প্রক্রিয়া। অপরাধ করেছে, অপরাধ আইনের বিধান অনুযায়ী সেখানে বিচার চলবে। কিন্তু কাউকে তার মৌলিক
যে কনস্টিটিউশনাল অধিকার নির্বাচনে অংশগ্রহণ করার, সেটা করা যায় না। জামাত ইসলামের ক্ষেত্রটা ডিফারেন্ট ছিল। জামাত ইসলাম 1971 সালের 16ই ডিসেম্বর থেকেই কিন্তু একটা নিষিদ্ধ দল। কেন পাকিস্তান বাহিনী যেটা আত্মসমর্পণ দলিলে সই করে, সেখানে লেখা ছিল উই অ্যালং উইথ আওয়ার অক্সিলারি ফোর্সেস আনকন্ডিশনালি সারেন্ডার। অক্সিলারি ফোর্স কে ছিল? প্যারামিলিটারি অক্সিলারি ফোর্স রাজাকার, আল বদর, আল শামস, আর পলিটিক্যাল অক্সিলারি ফোর্স হল জামাতে ইসলাম। সুতরাং পাকিস্তান বাহিনীর যেমন বাংলাদেশের মাটিতে তার ক্যান্টনমেন্ট করার কোনো সুযোগ নেই, আমার মতে জামাতে ইসলামেরও সেই কারণে সুযোগ থাকা উচিত না। কিন্তু গত 15 বছর আসলে আওয়ামী লীগ যা করেছে, সেটার কি আসলে বিচার হওয়ার সুযোগ আছে, বা তাদের রাজনৈতিক দল হিসেবে অবশ্যই সুযোগ আছে। সে রাজনৈতিক দল হিসেবে যদি অপরাধ হয়, তাহলে কালেকটিভলি এটা বিচার হবে। আর যদি ইন্ডিভিজুয়ালস যে অপরাধগুলো করেছে তার বিচার হবে। এইটা বিচারের কাজ, বিচারের প্রক্রিয়ায় চলবে। এইটার সঙ্গে যে ভিক্টিমাইজ করে, পলিটিক্যালি ভিক্টিমাইজ করে যদি পদক্ষেপ নেওয়া হয়, তাহলে পরে কিন্তু they will get the additional advantage of sympathy, earning people's sympathy, যে আমরা ভিকটিমের প্রতি সবসময় বাঙালি তো খুব মন শক্তও বটে, আবার কাতরও বটে, তখন তারা কিন্তু এটা করবে। সেকেন্ড কথা হলো, লাস্ট আমি খালি এটা বলতে চাই, পরে সুযোগ পেলে আরো আলোচনা করব, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে হলে পরে এমন কতগুলো কন্ডিশন ফুলফিল করতে হবে, যেটা না হলে পরে অবাধ নির্বাচন হবে না। এবং কোনগুলো? সেগুলো হলো মানি পাওয়ার। অনেকে বলে কালো টাকা, আমি বলি খালি কালো টাকা না, সাদা টাকা। যদি কোটি কোটি টাকা খরচ করার জন্য একজনকে সুযোগ দেওয়া হয়, আর একজন ক্ষেত মজুর 10,000 টাকা দিয়ে ইলেকশন করলো, তা হবে না তো। আপনার জামানতের টাকা এটা করে ফেলছে বোধহয় 1 লক্ষ, না এটা আরো বাড়াই দিচ্ছে। তা আমার একজন ক্ষেত মজুর, আমার জসিম মন্ডল, চিনবেন জসিম মন্ডলকে, ঈশ্বরদীপ, মারা গেছেন, তো সে তো 10 লক্ষ টাকা জীবনে কোনোদিন চোখেই দেখে নেই। তাহলে পরে এটার সিস্টেম বদলাইতে হবে, যে জামানত নাও, পার্সেন্টেজ অফ ইনকাম, যার 100 কোটি টাকা ইনকাম, 10%, 1 কোটি টাকা বা 1%, 1 কোটি টাকা দিতে হবে। যার ইনকাম 1 লক্ষ টাকা, সে 1% দিবে, 1,000 টাকা। এই ধরনের অনেক সিস্টেম আছে। এবং ইলেকশনে খরচ will be borne by the election commission, কেউ ব্যক্তিগত খরচ করতে পারবে না। এবং আমরা তো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের পক্ষে, যদিও এটা করতে হলে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দরকার। আমি হয়তো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট এখনই এই সরকার দ্বারা করার পক্ষপাতী নয় খুব বেশি, এসেনশিয়াল, একেবারে এসেনশিয়াল না হলে, এবং সেইটা হয়তো সকলে মিলে বিবেচনা করতে হবে। কিন্তু তার বাইরেও যেই সিস্টেম এখনো আছে, ফার্স্ট পাস দ্য পোস্ট, আপনি 20% ভোট পেয়েও কিন্তু এমপি হয়ে যেতে পারবেন। কারণ আর যদি 6টা ক্যান্ডিডেট থাকে, প্রত্যেকে 15% করে পায়, তাহলে পরে কিন্তু আপনি 6-15-90, হ্যাঁ, তা আপনি এই 20% দিয়েও এমপি হয়ে যেতে পারেন। এটা খুব জনপ্রতিনিধিত্বশীল হয় না। সবচেয়ে বড় কথা, এটা এই ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিটা ক্লিয়ার রাখতে হবে, লজিক্যালি মুভ করতে হবে। কেন ইলেকশন এত ইম্পর্টেন্ট আমাদের ইয়ের জন্য? কেন কনস্টিটিউশনে এখনো আছে প্রজাতন্ত্রের মালিক হলো জনগণ। জনগণ তার মালিকানাটা প্রয়োগ করে ঢাকা স্টেডিয়ামে 18 কোটি লোককে একত্রিত করে, কোড ভাই সাহেব এটার পক্ষে আছেন কিনা ভোট দেন, এইভাবে তো পারে না। তাকে তো কতগুলো প্রতিনিধি নির্বাচন করতে হয়। সেই প্রসেসটা যদি গোলমাল হয়ে যায়, তাহলে ক্ষমতা তার জনগণের হাতে থাকলো না। এবং একবার তোমাকে পাশ করায় দিলাম, ব্যাস 5 বছরের জন্য তুমি আমার হর্তাকর্তা বিধাতা হয়ে থাকলো, এইটাও বদলানো দরকার। এবং সেটা হলো রাইট টু রিকল। জনগণের ভোটারদের একটা অংশ যদি বলে যে তোমাকে আমার পছন্দ হচ্ছে না, তোমাকে ভালো ভাবছিলাম, এখন দেখতেছি খুব খারাপ করতেছো, তোমাকে রিটার্ন ফেরত নিয়ে আসতেছি। আর ভবিষ্যতে কি হবে আমি বলতে পারি না। টেকনোলজির ডেভেলপমেন্ট যেগুলো হচ্ছে, হয়তো এইসব রিপ্রেজেন্টেটিভ সিস্টেমই আর থাকবে না। হয়তো ডাইরেক্টলি মানুষ কি বলে তার বোতাম টিপে প্রত্যেকটা পয়েন্টে
তারা তাদের ওপিনিয়ন দিয়ে হয়তো পলিসি ঠিক করবে, ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। জনাব দুদু, আপনার কাছেও জানতে চাইবো যে আজকে নির্বাচন কমিশন যে শপথ নিয়েছে, সিএসি বলেছেন যে তার সর্বশক্তি প্রয়োগ করে ভোটারদের আস্থা ফেরাতে কাজ করবেন, যেটা মুজাহিদুল ইসলাম সেলিম বলছেন তাদের এই কথায় আসলে একেবারে অন্ধবিশ্বাস করার মতো সুযোগ নেই। আপনিও কি তাই মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ সেলিম ভাই, শুভেচ্ছা। আর যারা দেখছেন এই অনুষ্ঠান তাদেরকে অভিনন্দন। প্রথম কথা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থাটা কোন ধরনের, কোন অবস্থা, এটা খুব গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক বিবেচনায় যদি থাকে তাহলে এক ধরনের পরিস্থিতি তৈরি হবে। আর এই যে গত 15-16 বছর ধরে যে ব্যবস্থা ছিল, যেটা সেলিম ভাই একটু উল্লেখ করেছে, যে নির্বাচন কমিশন যারা এর আগে আসছে তারা যে কথাগুলো বলেছে, এখনো নির্বাচন কমিশনার কিন্তু খুব বেশি ভিন্ন কথা বলেননি। কিন্তু আমরা এই কথা সেই কথা একসঙ্গে নিচ্ছে না, এই জন্যে সেই প্রেক্ষাপট আর এই প্রেক্ষাপটে কিছু ভিন্নতা আছে। সেই ভিন্নতা আবার কার্যক্ষেত্রে কতটুকু কাজ করবে সেটি আবার আপনার দেখার বিষয় আছে। এটা অন্তর্বর্তীকালীন সরকার, একটি ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে এই সরকার। সেই জন্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং জনগণের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া আছে, ভালো কিছু হতে হবে। সেই ভালো কিছু হওয়ার প্রেক্ষাপটটা আবার খুব জরুরি। যেমন ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী, তার মন্ত্রিপরিষদ, তার পার্লামেন্ট, প্রধান বিচারপতি, খতিব সাহেব, এই ধরনের কিছু মানুষ পালিয়ে গেছে। পুলিশের অবস্থাটা কি? এই পুলিশ দিয়ে তো গত 15-16 বছর ধরে তারা শাসন ব্যবস্থা টিকিয়ে রেখেছিল। এই যে প্রশাসন, যেটা এই প্রশাসনের যে লুটপাট, তার সিংহভাগ কিন্তু আপনি এই যে শ্রমিকরা এখন যে মাইরটা খাচ্ছে বিভিন্ন জায়গায়, তারা দাবি করতে গিয়ে, তো দাবি আদায় করতে গিয়ে কিছু পথঘাট হয়তো বন্ধ করে ফেলছে, কিন্তু লুটপাট তো তারা করেনি। তো তাদের পেটের জন্য, বেঁচে থাকার জন্য দাবি করতে পারে। কিন্তু যারা লুটপাট প্রকৃতি অর্থে করেছে, সেই প্রশাসনের সহায়তায়, সরকারের সহায়তায়, যে দুর্নীতিবাজরা, মানে অর্থ একেবারে ব্যাংক তো ব্যাংক, দেশের কিছুই নেই অর্থ বলতে এখন, সেটির উপযুক্ত পদক্ষেপটা এখনো পর্যন্ত আমার কাছে দৃশ্যমান মনে হয় না। টাকা আসবে, মানে এই মনে হচ্ছে আসবে, মানে কি প্রক্রিয়া আসবে, কিভাবে আসবে, এটাও ঠিক না। এই টাকা, ক্ষমতা আর অস্ত্র, এটা কিন্তু যাদের হাতে ছিল আমার বিবেচনায় এখনো তাদের কাছেই আছে। তো এটা অক্ষুণ্ণ রেখে সরকার যাই বলুক, সন্দেহের একটা জায়গা থেকে যাচ্ছে। সেই জন্য আমার কাছে মনে হচ্ছে যে প্রেক্ষাপট পরিবর্তন হলেও কার্যকরভাবে প্রেক্ষাপট কতটা পরিবর্তিত হয়েছে সেটা একটু দেখতে হবে। আর দুই হচ্ছে গণতান্ত্রিক শক্তি, যেটা মানে রাজনৈতিক দলের যে নেতৃত্ব, সেটার সঙ্গে এই সরকারের সঙ্গে, মানে ধরেন আমার পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল এই সরকারকে নিঃশর্ত সমর্থন দিয়েছে, এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছে। সরকার সেই সমর্থনে বলীয়ান হয়ে কিছু কিছু পদক্ষেপও নিয়েছে, কিন্তু কার্যকরভাবে কতটুকু তারা এই রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক রেখে এগোতে পারছে, এটা কিন্তু খুব জরুরি। যে কারণে গত 2 মাস আগে, 3 মাস আগে বা 2 সপ্তাহ 4 সপ্তাহ আগে রাজনৈতিক দলগুলোর যে বক্তব্য আর এখনকার যে বক্তব্য, এই বক্তব্যগুলো কিন্তু একেবারে একই ধাঁচে চলছে এমন না। সেক্ষেত্রে কি আপনাদের অবস্থান কিছুটা পরিবর্তন হয়েছে? আমরা তো একেবারে অবস্থান পরিবর্তন হয় না, নির্বাচনী বা বিভিন্ন ধরনের সংস্কারে হাত দিয়েছে, এটা শেষ হওয়ার পরে নির্বাচন, একেবারে আমাদের পরিবর্তন না। আমরা প্রথম থেকেই বলে আসছি নির্বাচন সংস্কার সমান তালে চলবে। সরকারের উদ্দেশ্য, লক্ষ্য একটা রোডম্যাপের মধ্য দিয়ে জাতি জানতে চায়, আর যৌক্তিক সময়ের মধ্যেই কার্যক্রমগুলো, বিশেষত নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। এটা খুব পরিষ্কার। সময়টা কতটুকু? এটি যারা সত্যিকারে কাজ করতে চায় তাদের কাছে এক ধরনের, যারা এটা আরামায়েশের জন্য ব্যবহার করতে চায় তাদের কাছে আরেক ধরনের। তো বিষয়গুলো কিন্তু
কাজের উপরে ভিত্তি করে বোঝা যাবে যৌক্তিক সময়টা কি। যেমন আমি একটা খুব পরিষ্কার কথা, আজকে থেকে 1 মাস আগে সেনাপ্রধান একটা কথা বলেছিলেন, এই সেনাপ্রধান গণঅভ্যুত্থানে কিন্তু একটা ভূমিকা রাখছে এই সেনাবাহিনী বা সেনা, তিনি নির্বাচন সম্পর্কে একটা ধারণা দিয়েছিলেন। সেই কথাটাই আমি বলতে চাচ্ছি। তিনি 1.5-2 মাসের মধ্যে 1.5-2 বছরের মধ্যে একটা নির্বাচনের সম্ভাবনার কথা বলেছিল, হবেই বলেনি, হতে পারে। সেটা নিয়ে কিন্তু আমরা জলঘোলা হতে দেখেছি। কেন তিনি বললেন? ওর প্রেক্ষিতে বেশ কয়েকদিন পরে আসিফ নজরুল একটা কথা বললেন, ওই একই কথার প্রতিধ্বনি করলেন, কিন্তু পরের দিনই আরেকটি কথা তাকে বলতে হলো যে প্রধান উপদেষ্টা এটা কথা বলেন, যেটা আজকে পত্রিকায় আসছে। আজকেও প্রেস উইং বলেছে যে নির্বাচন কবে হবে সেটা রোডম্যাপ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা আমাদের সমর্থন আছে, কিন্তু অন্য উপদেষ্টার সঙ্গে আলোচনা করেই তো তিনি বলবেন নাকি? উনি একা বলবেন এমন কথা না, কিন্তু তো সেই জায়গাটায় আমাদের কাছে মনে হয়েছে একক ব্যক্তিত্ব যখন সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে ফেলে, যেটা শেখ হাসিনার ক্ষেত্রে আমরা দেখেছি, তখনই ভয়ের কারণ। একক নিয়ন্ত্রণ হচ্ছে ফ্যাসিবাদের অন্যতম লক্ষণ। এখন আমার এই সরকারের প্রধানকে আমি ওইভাবে বলতে চাচ্ছি না, তবে আপনাকে সিদ্ধান্ত পরিষ্কার করতে হবে, যত দ্রুত যত সহজভাবে মানুষকে আশ্বস্ত করা যায় সেটা করতে হবে। না হলে পরে ধুমায়িত ঘটনা ভিন্ন রাষ্ট্রে চলে যেতে পারে, সেটা গণতান্ত্রিক রাজনীতিতে যারা বিশ্বাস করে তাদেরও চিন্তার কারণ হতে পারে। জি, জনাব সেলিম, আপনার কাছে জানতে চাবো ইসি প্রসঙ্গে, যে নির্বাচন কমিশন যে গঠন হলো সেটাকে প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। তারা বলছেন রাজনৈতিক দলগুলোর চাপেই অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি করে নির্বাচন কমিশন সংস্কার করেছে বা নির্বাচন কমিশন গঠন করেছে। এটা গণঅভ্যুত্থানের যে চেতনা সেটার সাথে বিশ্বাসঘাতকতার শামিল। তাদের এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? এটা যথেষ্ট পরিমাণে এই কথা দিয়েই তাদের মনোভাব এবং চিন্তাটা পরিষ্কার হচ্ছে না। তারা কি প্রপোজ করেছে সেটা জানলে পরে না বুঝবো যে এর চেয়ে বেটার প্রপোজাল কিছু ছিল। আমাদের এখনো তো সেরকম বিধিবদ্ধভাবে, এটা কনস্টিটিউশনে আছে, ইলেকশন কমিশন এগুলোর ব্যাপারে কতগুলো বিধিবিধান তৈরি করে সেটার ভিত্তিতে এটা করতে হবে। তাদের যে চাওয়া, তারা যেটা বলার চেষ্টা করেছে যে আসলে সব ধরনের সংস্কার হওয়ার পরেই নির্বাচন কিংবা নির্বাচনের ব্যবস্থায় যেতে হবে। এইটা যদি বলে থাকে, এইটা খালি আমি সবিনয়ে তাদের সকলের উদ্দেশ্যে বলবো, তাদের এই কথার অর্থ হলো তারা জনতার উপরে কোনো বিশ্বাস রাখে না। আজকের সংস্কার দরকার, তো দেশ দুনিয়ার পরিস্থিতি চেঞ্জ হলে 10 বছর পরে আবার সংস্কার দরকার হবে না? 20 বছর পরে আবার সংস্কারের দরকার হবে না? 40 বছর পরে আবার সংস্কারের দরকার হবে না? তা হাসিনা বলতো উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সরকারের ধারাবাহিকতা দরকার, চিরদিন দরকার আওয়ামী লীগের সরকার। তো এখন তো তারা ঘুরায় একই কথা বলতেছে, চিরদিন দরকার সংস্কারের জন্য সরকার। তারপরে রেগুলার সরকারটা কিভাবে হবে? কেন তাদের এই কথার ভেতরে একটা জনগণের প্রতি অবিশ্বাস কিন্তু প্রতিফলিত হয়, যে আমি জনগণকে বিশ্বাস করতে পারতেছি না। ওদেরকে যদি ওদের প্রতিনিধি ঠিক মতো নির্বাচন করে সেই মত অনুযায়ী সংস্কার করার দায়িত্ব ওদের উপরে ছেড়ে দিই, তাহলে আর সংস্কার হবে না। শুধু এইটা করতে হবে আমাদেরকে। তাদের এই বেনেভোলেন্ট ডিক্টেটরশিপ। তাদের এই ভয় বা শঙ্কার কারণ কি? তাদের এই ভয় বা শঙ্কার কারণ কি? আমার মনে হয় এটা হলো বুঝতে না পারা, ইতিহাসের সম্পর্কে পরিপূর্ণ একটু ধারণা আছে, আমি অ্যাপ্রিসিয়েট করি এবং সম্মানও করি তাদেরকে। হয়তো আমাদের সময় এতখানি গভীরতা আমরা যেতাম না, কিন্তু একটু বিনয়ী হওয়া উচিত এবং রাজনীতির অতীতের সঙ্গে অতীতের অভিজ্ঞতাগুলোকে এবং তার চিন্তা ভাবনাগুলোকে তাদেরকে তো কাজে লাগাতে হবে। কালেকটিভ উইজডম, নট অনলি এই মুহূর্তের যুব সমাজ না, কালেকটিভ উইজডম ওভার জেনারেশনস, সেইটাকে যদি ব্যবহার করার প্রয়োজনীয়তা উপলব্ধি না হয় তাহলে সেটা খুবই দুঃখজনক। আমি আশা করবো যে এইগুলো চিন্তা করবে এবং যুক্তির জায়গা থেকে তো বলতে হবে। আমি যেমন যেই যুক্তিটা বললাম এটা খণ্ডন করুক, যে সংস্কার আমাদেরই করতে হবে সবকিছু, এবং সংস্কারের ভিতরে একটা পয়েন্ট আছে কনস্টিটিউশন সংস্কার। সেখানে দাবি করা হয়েছে নতুন করে কনস্টিটিউশন লিখতে হবে। নতুন করে কনস্টিটিউশন লেখার অথরিটি কে দিল? আমাদের মুক্তিযুদ্ধের সময় আমি 72 কনস্টিটিউশনের চেয়ে গুরুত্বপূর্ণ মনে করি ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এবং যেটা হলো ভিত্তি আমাদের স্বাধীনতা সংগ্রামের,
এবং সেই ভিত্তিতেই কিন্তু কনস্টিটিউশন রচনা করা হয়েছে। একটা কথা আছে রাজনীতিতে যে পার্লামেন্ট ইজ দ্য ক্রিয়েশন অফ দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশন ইজ নট দ্য ক্রিয়েশন অফ দ্য পার্লামেন্ট। সুতরাং আপনাকে কনস্টিটিউশনটা তৈরি করতে হবে, খালি পার্লামেন্টে করলেই তো হবে না, এটা তো একটা ইয়ের ভেতর দিয়ে হবে। তবে সেই সময় যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স টোটালি ভালো মতো ঠিক মতো পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়নি কনস্টিটিউশনে। সুতরাং যেটা আছে ওইটাকে আমরা অনেক সংশোধন করা প্রয়োজন, কারণ শুরুতেও এটার ভেতরে কিছু ঘাটতি ছিল এবং পরবর্তীকালে এটাকে ক্ষতবিক্ষত করে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে সেটার কোনো তাৎপর্য অনেক জায়গায় কতগুলো, তো এটা তো ইজি করা সম্ভব। এটা কি করতে পারি আমরা, আমি প্রপোজ করেছি যে ঠিক আছে এটা জনগণের সম্মতি নিয়ে, আরো কমপ্লিকেটেড বিষয় আছে। আওয়ামী লীগ সরকার যেটা করছে, আওয়ামী লীগের পার্লামেন্ট কতগুলো বিধান সম্পর্কে বলেছে এইটা মানে কিয়ামত পর্যন্ত কেউ বদলাইতে পারবে না। কেন? যুক্তিটা হলো এইগুলো হলো ফান্ডামেন্টাল ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন, এবং ফান্ডামেন্টাল ফিচার্স বলে যেই ধারাগুলোকে অপরিবর্তনীয় করেছে সেরকম ফান্ডামেন্টাল ফিচার কিন্তু ছিল কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ধারাটাও। বুঝতে পারলাম সেইটাকে ব্যবহার করে সে তার সহযাত্রীদের উপরে কিন্তু চরম আঘাত হানলো। আমার ধারণা এইটা নিয়ে পার্লামেন্ট এবং অ্যামেন্ডমেন্ট করার দরকার। এটা কোর্টে গেলে, আমার ধারণা, আমি কনস্টিটিউশনাল লর এক্সপার্ট না, এটা কোর্টে গেলে পরে যদি এইটা অ্যাপিল করা হয় তাহলে কোর্ট হয়তো সম্ভবত এই যুক্তিতে রায় দিবে যে ওইটা নাল নাল ভয়েড, সুতরাং কনস্টিটিউশন প্রায়র টু দ্যাট অ্যামেন্ডমেন্ট স্ট্যান্ডস ভ্যালিড, এবং হলে পরে তখন তত্ত্বাবধায়ক সরকার সহ সব কিন্তু আমরা ফেরত দিয়ে আসতে পারবো, বুঝছেন। এবং তার আগে আরেকটা জাজমেন্ট হয়েছিল কোর্টে যে কনস্টিটিউশন প্রায়র টু ফিফথ অ্যামেন্ডমেন্ট স্ট্যান্ডস ভ্যালিড, এবং খায়রুল হক সাহেব সেইটা লিখেছিলেন। পরবর্তীকালে অবশ্য খায়রুল হকের ভূমিকাটা খুবই খুবই ক্ষতিকর এবং খুবই ডেঞ্জারাস একটা ভূমিকা পালন করেছিলেন তিনি যে পরবর্তীকালে, কিন্তু ওই জায়গাটা এইটা ছিল। সুতরাং আপনি যেটা বলছেন অবাধ নিরপেক্ষ নির্বাচন, ইলেকশন কমিশন, অমুক সময় যে আলোচনাটা আমাদের হচ্ছিল, আমি তো একটা বললাম অর্থের ব্যবহার, এটা কি সম্ভব না? আমি বলেছি জামানতের টাকা, বলেছি কোনো ক্যান্ডিডেট কোনো প্রচার করতে পারবে না, তার ম্যানিফেস্টো ইলেকশন কমিশন ছাপায় এবং প্রজেকশন মিটিং হবে, সবাই দাঁড়ায় বলবে যে আমি এইভাবে করব, এবং সেটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বেশিতে হবে। মাসেল পাওয়ার কমপ্লিটলি যাতে এটা এলিমিনেটেড হয়, কোনো প্রভাব না করতে পারে। প্রশাসনিক কারসাজি, ইলেকশন অফিসারদের টাকা দিয়ে নানাভাবে হাত করে ফেলা বা সাইকোলজিক্যালি হাত করে ফেলা, ভয় দেখায়, তা নাহলে তোমার প্রমোশন আটকায় যাবে, আমরা কিন্তু সামনের বার আবার আসতেছি, কতভাবে এটা হয়। কিংবা সাম্প্রদায়িকতা, আঞ্চলিকতা, এইগুলোর সুরসুরি দিয়ে মানুষের রেশনাল জাজমেন্টগুলোকে যদি ভোতা করে দেওয়া হয় তাহলে অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় না। জি জনাব দুদু, আপনার কাছেও জানতে চাইবো যে বিএনপির সিনিয়র নেতারা অনেকে বলছেন যে আসলে নির্বাচন কমিশনের যে এই গঠনটা হলো সেটাই সবচেয়ে বড় সংস্কার, তাহলে সরকার যে অন্য সংস্কারগুলোতে হাত দিয়েছিল, বিশেষ করে বিচার ব্যবস্থার সংস্কার, পুলিশ সংস্কার কিংবা সংবিধান সংস্কার, এগুলোর আসলে কি হবে? এই যে বিষয়গুলো ইসি গঠন হলে কি সুষ্ঠু নির্বাচন সম্ভব? এই প্রশ্নের উত্তর জানবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক নিচ্ছি ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরবো, সঙ্গে থাকুন। দর্শক বিরতির পর আরেকবার স্বাগত নিউজ অ্যান্ড ভিউজে। আমরা আলোচনা করছি, স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, সিপিবির সাবেক সভাপতি, এবং আছেন জনাব শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি। আমরা বিরতির আগে দুদুর সঙ্গে কথা বলছিলাম। আপনার কাছে যে বিষয়টি জানতে চেয়েছিলাম যে বিএনপির অনেক নেতাই বলছেন যে নির্বাচন কমিশন গঠনই হচ্ছে সবচেয়ে বড় সংস্কার, তাহলে সরকার যে আরও যে 4-5টি কাজে সংস্কারের হাত দিয়েছে সেগুলোর আসলে কি হবে? সেইগুলোর সংস্কার কি আদৌ দরকার আছে, বা এই যে নির্বাচন কমিশন গঠন হলো এর মধ্য দিয়েই কি আসলে সুষ্ঠু নির্বাচন সম্ভব? আমরা কিন্তু স্পষ্ট করে আমার দলের পক্ষ থেকে বলেছি যে একটি নির্বাচিত সরকারই সংস্কারের যে বহমান ঘটনাটি আরো বিস্তৃতভাবে তারা নিয়ে যেতে পারে, এবং যেটা সেলিম ভাই বললেন
এটি কিন্তু যে একটা সরকারেরই ঘটনা এমন না, প্রতিনিয়তই সমাজ, রাষ্ট্র, সময় পরিবর্তিত হচ্ছে এবং পরিবর্তনের সঙ্গে আপনি যে কোনোভাবেই বিজ্ঞানের আপনি মানসিকতা ধারণ করলে সেটা আপনাকে গ্রহণ করতেই হবে যে আজকের ঘটনাটাই শেষ ঘটনা না, আগামীকাল, পরশু, 1 মাস পরে, 1 বছর পরে এই প্রবাহমান ঘটনাকে ধারণ করা। সেই জন্যে সেটি একটি সরকার, যে বর্তমানে যে সরকারটি আছে, এটা একেবারেই অন্তর্বর্তীকালীন একটি সরকার। এ শুরু করতে পারে, কিন্তু পরিপূর্ণতার রূপ দেওয়ার জন্যে যে সময়টা দরকার, সে নিজেও স্বীকার করে যে অন্তর্বর্তীকালীন সরকারের এই কাজটি না। যে কারণে কয়েকদিন আগে আমি দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ করে বোধহয় একটু সেন্টিমেন্টাল হয়ে বলেছে যে রাজনৈতিক দলগুলো না চাইলে তাহলে নির্বাচন করে দিব, মানে সংস্কারের প্রশ্নে। মানে আমার কাছে মনে হয়েছে এটা এত উত্তেজিত হওয়ার মতো বিষয় না। আমরা অর্থনীতির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে, মানে এমনকি বিচার বিভাগ, সব জায়গায় তো একটা এলোমেলো পরিস্থিতি, মানে গত সরকার, যেটা পতিত সরকার বলছে আমরা, পালিয়ে যাওয়া সরকার, তারা সৃষ্টি করেছে। সেই ঘটনাটা যতটুকু একটি নির্বাচিত সরকার তৈরি করার জন্য বা একটা নির্বাচনের জন্য, যে যেটা সেলিম ভাই বললেন যে আমাদের যে নতুন যারা রাজনীতি ধারণ করে নাগরিক কমিটি বলছেন, মানে এই বিষয়টি আমার কাছে এখনো ক্লিয়ার না যে তারা রাজনৈতিক দল না রাজনৈতিক দলের বাইরে। কারণ তারা বলছে রাজনৈতিক দলগুলোর কাছে বশ্যতা স্বীকার করেছে বর্তমান সরকার, তাহলে তারা তো রাজনৈতিক দল। যদি তা না হয়ে থাকে তাহলে কোন প্রেক্ষাপটে তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে? তারই একটা অংশ তো এরা। সর্বোচ্চ সেটা একটা সরকার পরিবর্তন করার পরেও যদি তারা নিজেদেরকে রাজনৈতিক ব্যক্তি মনে না করতে পারে, তাহলে এটা আবার আরেক বিপজ্জনক ব্যাপার যে আমি সর্বোচ্চ ঘটনাটা ঘটাইছি, রাজনৈতিক ঘটনাটা। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে সব জায়গায়, সব ক্ষেত্রে সবার একটা নিজস্ব রাজনৈতিক ধারণা, বক্তব্য, লক্ষ্য আছে, কিন্তু আলটিমেট হচ্ছে আপনাকে জনগণের কাছে যেতে হবে। এর কোনো বিকল্প পথ নাই। যদি গণতান্ত্রিক ব্যবস্থাপনায় বিশ্বাসী হন তাহলে নির্বাচন, আর নির্বাচন মানে জনগণকে আপনার মিনিমাম যে অধিকারটা, সেটা ভোট অধিকার, সে তার পছন্দ অনুযায়ী ভোটটা দেবে। সেটি আপনি কিভাবে ব্যবস্থা করবেন যে একজন কালো টাকা, সাদা টাকা, অর্থনৈতিক দুর্বৃত্ত বলবো না, এমন একটা জায়গায় সে আছে, একজন সাধারণ যে মানে প্রার্থী, যেটা একেবারে শ্রমিকের ভিতরে, কৃষকের ভিতর থেকে, খেটে খাওয়ার মানুষের ভিতর থেকে উঠে আসলো, সে ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে কিভাবে এই সময়? সেই কাজটি তো সরকার বলেন আর নির্বাচন কমিশন বলেন, এদেরকে এই দায়িত্বটা নিতে হবে। তো সেইটি যদি নেওয়া সম্ভব হয় আমার মতে, তাহলে একটা ভালো কিছু দাঁড়াবে। আর যদি নেওয়া সম্ভব নয়, ধারাবাহিক একটা পরিস্থিতিতে, মানে চলতি পরিস্থিতির উপর আমি ছেড়ে দিলাম, তাহলে পরে আরো বিপদ হতে পারে। সেই বিপদটা হচ্ছে এই ব্যাংকে লুটে তাকে, একটু আগে যেটা বললাম, অস্ত্র সব তাদেরকে তো হাতে এখনো আছে। কিন্তু এখন যদি এই মুহূর্তে ধরেন সরকার যদি নির্বাচন ঘোষণা করে বা তাদের একটা রোড ম্যাপ দেয় যে কিছুদিনের মধ্যে নির্বাচন, বা সেই ক্ষেত্রে কি আগের যে 15 বছর একটা ধারণা ছিল, কথা বলছি না, তো ধারণা করার দরকার নাই। এই সরকারের সবথেকে বড় সহযোগী হচ্ছে প্রতিটা রাজনৈতিক দল, বিএনপি সহ। এরা একটা সুদীর্ঘকাল রাজনীতির ভিতর দিয়ে আন্দোলন সংগ্রাম, এটা কিন্তু 1 মাসের ঘটনা বলে যদি কেউ মনে করে তাহলে পরে একরকম পরিস্থিতি। আর এটা যদি আমি 15-16 বছরের একটি ধারাবাহিক আন্দোলনের ঘটনা মনে করি, তাহলে আরেকটা অবস্থা। কিন্তু সেই 15-16 বছর ধরে যারা আন্দোলন করেছে তাদের সঙ্গে এই সরকারের সম্পর্ক খারাপ না, তো তাদের সঙ্গে যদি তারা নিশ্চয়তা দেয়, তাদের সঙ্গে তো জনগণ আছে, যে কোনো ঘটনায় তারা যদি ডিপেন্ড করে সরকারে, তাহলে পরে কিন্তু একটা ভালো কিছু করা অসম্ভব বলে কিছু মনে নাই। শুধু ভাই মাঝখানে আমি একটু ইন্টারফেয়ার করি যে নির্বাচন কমিশন তো গঠন হলো, এখন নিশ্চয়ই নির্বাচনী রোডম্যাপ নিয়ে আলোচনা হচ্ছে। আপনিও নিজেও বললেন যে একটা নির্বাচনী রোডম্যাপ দরকার। আসলে সবকিছু ঠিকঠাক করে প্রশাসন, পুলিশ, সংস্কার সবকিছু ঠিক করে হলে কবে নাগাদ নির্বাচন হলে আসলে এই নির্বাচনটা আপনারা দেখতে চান, বা বিএনপির পক্ষ থেকে আসলে কি ধরনের? আমি মনে করি যে এটা সাংবিধানিক সরকার হয়, সংবিধানের আওতায় তো শপথ নিয়েছে, তাহলে একটা সংবিধান সরকারের মেয়াদ কাল
যদি আমি যখন শেষ হয়, অর্থাৎ পালিয়ে গেছে, এটা শেষ হয়েছে, 3 মাসের মধ্যে নির্বাচন, 90 দিনের মধ্যে হতে পারত। এটা আমাদের 90 গণঅভ্যুত্থানের পরে কিন্তু এই নিয়ে কোনো বিতর্ক ছিল না। আরো ঘটনা আপনাকে পরিষ্কার করে বলি, যেই ব্যক্তি 90-এর গণঅভ্যুত্থানের পরে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে নির্বাচন অনুষ্ঠিত করেছিল, সে কিন্তু এরশাদ কর্তৃক নিয়োগপ্রাপ্ত ছিল। আমার খেয়াল আছে কিনা জানি না, প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব, তিনি কিন্তু রাজনৈতিক দলের কাছে শর্তাধীনে ওই দায়িত্ব নিয়েছিলেন। রাজনৈতিক দল বা জোট সেটা মেনে নিয়েছিল। সেটা হচ্ছে তিনি দায়িত্ব পালনের পরে আবার তার শপথে ফিরে যাবেন প্রধান বিচারপতি। এটাও কিন্তু অভিনব ঘটনা ছিল। কেউ রাষ্ট্রপতির চেয়ারে, এটা তো রাষ্ট্রপ্রধান, ওই চেয়ার থেকে কেউ সহজে যেতে চায়, এরকম দৃষ্টান্ত খুব কম। জি, তো তিনি, আমি কেন বলছি এই কথাটি, রাজনৈতিক দল যখন ঐক্যমতের ভিত্তিতে কোনো ব্যবস্থাপনার দিকে এগোয়, তখন এর থেকে সহজ কাজটা আর দ্বিতীয় নয়। সেটা 90 প্রমাণিত হয়েছে, এখন হবে না কেন, অসুবিধা কি? জি, জনাব দুদু যেটা একটু আগে বলছিলেন যে যদি ঠিকঠাক মতো সময়ে নির্বাচন না হয় সেক্ষেত্রে একটা বিপদের শঙ্কা করছিলেন। বিএনপি নেতাদের আরও কেউ কেউ বলছেন জনপ্রতিনিধিদের হাতে যদি ক্ষমতা হস্তান্তর না হয় সেই ক্ষেত্রে দেশ শান্ত হবে না। তাহলে দেশে যে এখন বিভিন্ন জায়গায় অশান্তি হচ্ছে, কোনো কোনো জায়গায় বিক্ষোভ হচ্ছে, দাবি দেওয়ার নামে নানা ধরনের দাবি দেওয়া উঠছে, এই যে একের পর এক দাবি দেওয়া, এটা কি আসলে অন্তর্বর্তীকালীন সরকার বলেই এমনটি হচ্ছে? না, দেখুন, প্রথম কথা হলো নির্বাচন কমিশন গঠিত হয়েছে, শপথ নিয়েছে, কাজ শুরু করতেছে, এটা ভালো পদক্ষেপ। কিন্তু এটা মনে রাখতে হবে, এটা নেসেসারি বাট নট সাফিসিয়েন্ট কন্ডিশন টু ব্রিং স্টেবিলিটি এবং একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সাফিসিয়েন্ট কন্ডিশন না। 2 নম্বর হলো, আমাকে দেখতে হবে কমপ্লিটলি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, একবারে 100%। একটা শ্রেণী বিভক্ত সমাজে এটা হইতে পারে না, আমার নিজের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে এবং জ্ঞান থেকে আমি এটা বলতেছি। রিলেটিভলি আপেক্ষিকভাবে অবাধ নিরপেক্ষ হইতে হবে এবং গতিমুখনতাটা দেখতে হবে। এই এতদিন ছিল, আস্তে আস্তে কিভাবে এটা আরো বেশি প্রহসনমূলক হয়। এবং আপনি খেয়াল করছেন গত 3টা নির্বাচন, প্রথমটা হলো যে বিনা প্রতিদ্বন্দ্বিতা 153 জন, অদ্ভুত ব্যাপার। 153 জন ক্যান্ডিডেট খালি জিতেছে তা না, বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বিনা প্রতিদ্বন্দ্বী 153 মানে গভর্নমেন্ট হয়ে গেল, কিন্তু 150-এর বেশি হলে গভর্নমেন্ট ইজ কেপেবল, আপনি গভর্নমেন্ট গঠন করার সুযোগ পাচ্ছেন ইত্যাদি। যাই হোক, আমি লম্বায় যাব না। সেকেন্ড হলো, আপনি বলছেন একটা কবিতা নিশ্চয়ই শুনেছেন, নজরুলের লেখা, ক্ষুধাতুর শিশু চায় না সরাত, চায় শুধু ভাত একটু নুন। আপনি ভোটাধিকার বলেন, ফ্যাসিবাদের দমন বলেন, পেটে ভাত না থাকলে মানুষকে কিন্তু আপনার সাথে পাবেন না। মানুষ, এটা খালি ছাত্রদের লড়াই ছিল না, আমার রিক্সাওয়ালারা জীবন দিয়েছে, তারা লাশগুলোকে ক্যারি করে নিয়ে গেছে, আহতদের ক্যারি করে নিয়েছে, দে অ্যাক্টেড অ্যাজ দ্য অ্যাম্বুলেন্স, এবং দীর্ঘদিন সংগ্রাম করেছে। আওয়ামী লীগের চাঁদাবাজদের হাতে তারা অত্যাচারিত হয়েছে। এখন তাদের ভাত নেই, চালের দাম, আলুর দাম, কাঁচামরিচের দাম, জানেন সবই, পেঁয়াজের দাম, ভয়ঙ্কর ব্যাপার। কারণটা কি? সরকারের তো এখন আসলে, আমি তো মনে করি সরকার কোনটা প্রায়োরিটি দিতে হবে এই জায়গায় একটু ভুল করছে। সবচেয়ে আগে মানুষের জীবন যন্ত্রণা দূর করা, 2 নম্বর আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা, আর তারও আগে, এটা সবাই বলেছে এবং এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, এই গণ আন্দোলনে যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের পরিবার পরিজন এবং এটার ব্যাপারে বিচার আচার যেগুলো করা, সেগুলো অবশ্যই 1 নম্বরে রেখে বাকি কাজগুলো প্রায়োরিটি করা উচিত। সংস্কার, ইলেকশন কমিশন করে ফেললেই সংস্কার হয়ে গেল। তো আমি সংস্কার শব্দটার অর্থ তো বুঝলাম না। সংস্কার তো হলো রুলস অ্যান্ড রেগুলেশনস, যেই ধারার ভেতরে ছিল সেই ধারাটা চেঞ্জ হলো। তো সবাই তো বলেছে যে আমি এইবার একটা আদর্শ ইলেকশন কমিশন দিলাম, তো ব্যক্তি দিয়েই তো আর সিস্টেমটা
প্রমাণিত হয় না। নেক্সট আমি বলতে চাই যে সরকার সম্পর্কে একটু খালি আমি পরামর্শ দিব, একটু বোধহয় কোঅর্ডিনেশনের অভাব আছে। এক উপদেষ্টা একরকম বলে, আরেকজন আরেক রকম বলে, কোনো কালেকটিভিজম, কথা বেশি বলে। আমরা কথা কম শুনতে চাই, কাজ বেশি দেখতে চাই, এবং সমস্ত কার্যক্রমের ভেতরে কথায় কথায় পলিটিক্সকে ঘায়েল করে, সবাই না, একটা অংশ, বিশেষ করে ছাত্রদের ভেতর থেকে যারা নেতৃত্বের দাবি করছে তাদের ভেতরে আমার সঙ্গে যেটুকু আলোচনা হয়েছে তাদের ভেতরে একটা কন্ট্রাডিকশন। হাইয়েস্ট লেভেল অফ পলিটিক্স করছে, আবার বলছে উই আর কোনো পলিটিক্স না। ডিপলিটিক্যালাইজেশন, এবং জেনে রাখেন ডিপলিটিক্যালাইজেশন হলো বর্তমান যুগে একটা ভয়ঙ্কর এবং সবচেয়ে বিপজ্জনক পলিটিক্স। ডিপলিটিক্যালাইজেশন বলে কোনো কিছু সেখানে কিন্তু থাকতে পারে না। ওর জন্য লাস্ট একটা পয়েন্ট বলি, কবে ইলেকশন করব, সহজ করে বোঝানোর জন্য বলতেছি। শ্রমিকদেরকে দুইভাবে বেতন দেওয়া হয়, একটাকে বলে টাইম রেট, আরেকটা বলে পিস রেট। টাইম রেট হলো দৈনিক 8 ঘন্টা কাজ করবে, 1 মাস পরে এত টাকা বেতন দেব। আর পিস রেট হলো কয় ঘন্টা কাজ করবে আমি ওইটা দেখতে চাই না, তুমি 10টা জামা তৈরি করে দিবে। এই সরকারের দায়িত্ব হলো 10টা জামা তৈরি করে। 10টা জামার কেন, কোন 10টা? এই গভর্নমেন্ট বিপ্লবী সরকার না, এই গভর্নমেন্ট রেগুলার সরকারও না, এটা হলো ইন্টারিম সরকার। ইন্টারিম মানে কি? অন্তর্বর্তীকালীন। দুইটা অবস্থার মাঝখানে একটা অবস্থা কি ছিল? ফ্যাসিস্ট স্বৈরাচার, জনগণ থেকে বিচ্ছিন্ন, জোর জবরদস্তি করে মানে মানুষ মেরে হত্যা করে সে ক্ষমতা ধরে রাখছে। সেইখান থেকে উই হ্যাভ টু গো টু এ পজিশন যেখানে মানুষের প্রকৃত প্রতিনিধি সেখানে নির্বাচিত হয়ে সেই অনুযায়ী দেশ পরিচালিত হয়। এর বাইরে তার ম্যান্ডেট এইটুকুই, এবং এর কমও করা উচিত না, এবং এই ম্যান্ডেটের বাইরে কিছু করার চেষ্টা করলে আরেকটা নতুন সর্বনাশের দিকে দেশ চলে যাবে। জি, জনাব শামসুজ্জামান দুদু, মানে এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আন্দোলন দেখা যাচ্ছে, বিশেষ করে এই কয়েকদিন থেকে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের বিক্ষোভে রাজপথ উত্তাল, তাদের যে দাবি, অটোরিকশা বন্ধে উচ্চ আদালতের আদেশ বাতিলের দাবি তারা জানাচ্ছেন। এই যে বিভিন্ন রকম দাবি বা অন্য দাবিও তো হচ্ছে, আসলে এইগুলো সরকার আসলে ঠিকভাবে মানে কি অ্যাড্রেস করতে পারছে? এখানে দুই ধরনের ঘটনা আছে আমার কাছে যেটা মনে হয়। এক ধরনের ঘটনা হচ্ছে যে এই রিক্সা কিন্তু আমাদের শহরে খুব নতুন কিছু না, আগে পা চালিত ছিল, এখন সেটা যন্ত্র চালিত। তো এই যন্ত্র চালিতটাকে আধুনিকায়নের একটা বুয়েট কর্তৃক মডেল ছিল, সেটা কিন্তু এখনো আছে। সেই ব্যবস্থাপনাটা যদি আমার বিবেচনায় গ্রহণ করা হতো, আর এর সঙ্গে যে ট্রেনিংয়ের ব্যাপার, লাইসেন্সের ব্যাপার, সিস্টেমের ব্যাপার, এগুলো পুরো করা হতো, তাহলে পরে এক ধরনের অবস্থা থাকতো। এটা কিন্তু আমরা একটা ঠুনকো আন্দোলনের মধ্যে সবকিছু মানে রাগের চোটে গত সরকারের সময় মানে যেরকম একবার কিন্তু এই কোটা আন্দোলনে তিনি রাগ করে বাদ দিয়েছিলেন, সব ছেড়ে দিয়েছিলেন। একইভাবে ব্যাটারি চালিত এই রিক্সা, এটাও কিন্তু ওইভাবেই একটা ঘটনা ছিল, চলুক না। তো এখন আপনি যে কোনো জিনিসই, শুধু আপনি এই রিক্সা মানে এই রিক্সার বিষয়টি না, আপনি যে কোনো জিনিস, নতুন জিনিস যখন আপনি রাস্তায় নেবেন বা ব্যবহারের ক্ষেত্রে নিয়ে আসবেন, সেই ব্যাপারটি যদি আপনি সামগ্রিকভাবে আপনার বিবেচনায় না নিয়ে, আপনি যেমন শুধু কি রিক্সাওয়ালারা এই ঢাকা যানজট সৃষ্টি করছে, রিক্সা মানে আমি যন্ত্রচালিত রিক্সা, ব্যাটারি চালিত রিক্সার কথা বলছি। আপনার বাস তো আদিকাল থেকে চলে আসছে ঢাকা শহরে, বাস ব্যবস্থা তো পুরো রাস্তায় দখল হয়ে গেছে। আমি যে রাস্তায় বাস করি বাড্ডায়, সেখানে গেলে দেখা যাবে পুরো রাস্তায় তারা দখল করেছে। আপনি মতিঝিলে যান, রিক্সার সংখ্যা কত এটা বোধহয় খোদ সিটি কর্পোরেশনও বলতে পারবে না। আপনার বেবের আপনার নতুন উপদ্রব হয়েছে মোটরসাইকেল, সব কিছুর একটা নিয়ন্ত্রণ থাকতে হবে। তো সেই নিয়ন্ত্রণ যখন আপনার হাতছাড়া হয়ে যাবে, কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই, কোনো রকম আপনার শাস্তি, মানে কি পুলিশের কিছু পয়সা কড়ির ব্যাপার, এটা শাস্তি মানে তাৎক্ষণিক শাস্তির কথা বলছে।
তো আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা যা পারতাম আমরা সেই জায়গায় গুরুত্ব সহকারে বিবেচনায় নিই নাই। আমরা শুধু মানে সস্তা একটা কি ব্যবস্থা নিয়ে নেয়, অর্থাৎ এরা এটা করেছে, এদের মার দাও, এদের সরাও। ওরা তো ভাই শ্রমিক, একটা রিক্সা চালিয়ে একটা পরিবার কেন, ওরা নিজেরাও চলে। এই বিবেচনা থেকে যদি বিষয়গুলো আমরা দেখতাম তাহলে এরকম হতো বলে আমার কাছে মনে হয় না। এখন যেটা এসে দাঁড়িয়েছে, প্রতিদিন সবকিছু বন্ধ করে ফেলছে। আমি ইনভেস্ট করালাম, আমি রিক্সায় পুঁজি ওখানে, ওটা তো ইচ্ছা করলে ভেঙে ফেলা যাচ্ছে না। হ্যাঁ, কিছু ভেঙে ফেলা হয়েছে, এত কি সম্ভব হবে? আরো বিশৃঙ্খলা দেখা দেবে। এই জন্য ঠান্ডা মাথায় এই যে কোর্টে নিয়ে গেছে, আমার মনে হয় বিচার অঙ্গনে নিয়ে গেছে, একটু ভেবে চিন্তে বিষয়টা দেখা, আর এটা শ্রমিক সংগঠনগুলোকে এখানে ইনভলভ করা। যেমন কোনো রিক্সা মানে ব্যাটারি চালিত লাইসেন্সই বোধহয় দেয় নাই। একটা লাইসেন্স থাকলে তো, একটা প্রশিক্ষণ থাকলে তো একটা দায় থাকে, সেই দায়টা কিন্তু দেয় নাই। সেই জন্য আমার কাছে মনে হয় যে বিষয়টি গভীরভাবে থাকে। আরেকটা ঘটনা আছে এই সঙ্গে সঙ্গে, সেটা হচ্ছে পতিত সরকারের ভিতরের কিছু লোক এই অবস্থাগুলোকে ব্যবহার করতে চেতে পারে, চাচ্ছে আমি এটা বলবো না, চেতে পারে। সরকারের সেই সতর্কতা থাকলে পরে এই ঘটনা এইভাবে আসতো না। আমি এখন যারা এই রিক্সা সত্যিকারের নামাইছে ব্যাটারি চালিত, তাদেরকে আমি ওই শিবিরে ঠেলে দিচ্ছি, পতিত সরকারের শিবিরে। ভাই এইভাবে তো মীমাংসা হবে না। এইভাবে যদি কেউ মীমাংসা দেখতে চায় তাহলে আবার অন্যরকম দাঁড়াবে। দাবি দাবা থাকবেই, কিন্তু সেই দাবি দাবার সঙ্গে যদি বিশৃঙ্খলাকারীরা আসে সেটাকে ঠেকানোর দায়িত্ব আমার, মানে আমাদের রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে প্রশাসনের, সরকারের। কিন্তু আমি অন্যদিকে ঠেলে নিয়ে সামগ্রিক ব্যাপারটা একসঙ্গে বেঁধে ফেললাম, আরো খারাপ হবে। জি, জনাব সেলিম, আমরা দেখছি যে আসলে ঠুনকো ঘটনায় বিভিন্ন জায়গায় একের পর এক আন্দোলন হচ্ছে। আজকেও সন্ধ্যায় ঢাকা পলিটেকনিক এবং টেক্সটাইল কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এরকম বিভিন্নভাবে সংঘর্ষ হচ্ছে, যেটা জনাব দুদু বলছিলেন যে আসলে এই অস্থিরতার সুযোগ কি আসলে এই যারা অটো রিক্সা কিংবা ব্যাটারি চালিত অটো রিক্সা চালাচ্ছে তারা কি এরকম অস্থিরতার কোনো সুযোগ নিয়ে থাকতে পারে? অটো রিক্সার ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। এটা যথেষ্ট পরিমাণে এটা বলা হয়েছে। আমি তো মিটিংয়ে ছিলাম, প্রেস ক্লাবে বিশাল মিটিং হয়েছে, এবং সেখানে কি বক্তৃতা হয়েছে যে আমাদের লাইসেন্স দাও, 2 নম্বর আমাদের ট্রেনিং দাও, 15 দিনের ট্রেনিং দাও কিভাবে ট্রাফিক রুলস করতে হবে। 3 নম্বর তারা বলল যে ডিজাইন যেটা সেফটি এনশিওর করে সেইভাবে ডিজাইন করে এটা বানানোর জন্য ব্যবস্থা করে দেয়, এবং বুয়েটে অলরেডি সেই ডিজাইন হয়ে আছে। 4 নম্বরে তারা বলল যে আমরা লক্ষ টাকা ধার করে নিয়ে, লোন নিয়ে আমি মোটর কিনেছি, এখন যারা মোটর ইম্পোর্ট করে আমাকে বিক্রি করলো তাদেরকে তুমি ধরছো না। আমি গরিব মানুষ, এই টাকাটা এখন শোধ করতে হবে, আমি ইনকাম না করলে শোধ করবো কিভাবে? কিন্তু এই গাড়ি কি আসলে বড় হাইওয়েতে কিংবা মূল রাস্তায় চলতে পারে? শেষ করি হাইওয়েতে তো না। আজকের মিটিং এ বলা হলো এই যে ভাইরা, এটা আইন কিন্তু আছে, হাইওয়েতে আমরা চলবো না, কিন্তু অলিতে গলিতে চলবো, আপনারা কিন্তু এটা মেনে চলবেন। আপনারা রং সাইডে মুভ করবেন না, রাজি আছেন? আপনারা চাইল্ড লেবার দিয়ে এগুলো চালাবেন না, রাজি আছেন? দেখেন কত রেসপন্সিবল তারা, কত দেশপ্রেমী। এবং শহরকে সুন্দর করতে হবে, মানুষকে ক্ষুধার্ত রেখে আর রিক্সাওয়ালাদেরকে বঞ্চিত করে অসুন্দর রেখে ঢাকা শহর বা দেশকে সুন্দর করা যায় না। এইটা হলো ব্যাপার। এবং এই ক্ষেত্রে কেবলমাত্র রিক্সা না, গার্মেন্টসের শ্রমিকরা 4 মাস 5 মাস তাদের কোনো বেতন নাই, মালিককে কিন্তু গ্রেফতার করছেন। আর এই যৌক্তিকতা বিবেচনার সিদ্ধান্ত নিতে হবে। আজকে এখানে শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, অসংখ্য ধন্যবাদ জনাব। খালি একটা আমি মন্তব্য করব, সবকিছু ভালো, কিন্তু জয় করে তবু ভয় কেন মন যায় না। কারণ আমাদের ইতিহাস দেখে যে আমরা বিজয় অর্জন করি কিন্তু বিজয় ধরে রাখতে পারি না। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে আজকে নিউজ অ্যান্ড ভিউজ। আগামী দিন দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে, ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।